আশা করি ভালো আছো। বেশ কয়েকদিন পরেই আমরা আবার আজকে আমরা অনলাইন ক্লাসে আসছি। তোমাদের ইতিমধ্যে আমি বেশ কয়েকটি ক্লাস নিয়েছি ইউরোপের ইতিহাসের উপরে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ভার্সাই সন্ধি, যেটি তোমাদের পড়ানো হয়েছে তারই সম্প্রসারিত অংশ, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আমাদের সমসাময়িক ইতিহাসে, তৃতীয় বিশ্বযুদ্ধ। এবং এর সাথে যুক্ত হবে অ্যাডলফ হিটলার, তার রাজনৈতিক উত্থান বা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে তার সম্পৃক্ততা কি। শুধু তাই নয়, আমি জানি যে হিটলারকে নিয়ে তোমাদের অনেক আগ্রহ আছে। তিনি দেশপ্রেমিক ছিলেন কিনা, বা তাকে কেন লোমহর্ষক ব্যক্তিত্ব হিসাবে ইতিহাসে তাকে চিহ্নিত করা হয়। তো এই হিটলারের যে কার্যক্রমগুলো, তিনি কেন একটি জাতিকে এই যে রক্তক্ষয়ী যুদ্ধের সাথে সম্পৃক্ত করেছিলেন, এই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে আমরা আজকে তোমাদের এই কোর্সটিতে আলোচনা করব। আমার বিশ্বাস যে তোমরা এই কোর্সটিকে চমৎকারভাবে এনজয় করবো। হ্যাঁ, তো আমি প্রথমেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করার আগেই তোমাদেরকে আমি একটু বোর্ডে নিয়ে যেতে চাই, একটু প্র্যাকটিক্যালি আমরা বিষয়গুলো জানবো। হ্যাঁ, একটু বলে নিই যে এই বোর্ডটি আমি তোমাদের জন্য সংগ্রহ করেছি, কারণ বেসিক্যালি তোমরা জানো যে আমি সবসময় হোয়াইট বোর্ড এবং মার্কার এইটিতে কমফোর্ট ফিল করি। তো এবং আমার বিশ্বাস যে আমরা যদি প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করি তাহলে তোমাদের জন্য বোঝার অনেক সুবিধা হবে। তো যাই হোক, আমি সবাইকে এদিকে তাকাতে বলছি। প্রথমে আমি একটি মানচিত্র তোমরা দেখতে পাচ্ছ, কেমন? এখানে দেখো, এই যে এটি যে জার্মানি, এটি পুরোটা হচ্ছে জার্মানি। আমি এখানে মেনলি জার্মানিকে হাইলাইট করেছি। জার্মানির রাজধানী বর্ন, হ্যাঁ, এটা বার্লিন জার্মানির রাজধানী সে সময় ছিল। এর পাশে আমরা ফ্রান্সকে দেখতে পাচ্ছি, এটা ফ্রান্স। এখানে আমরা নেদারল্যান্ডকে দেখতে পাচ্ছি, বর্তমানে যেটা হল্যান্ড নামে পরিচিত, বা আমরা এখানে ডেনমার্ককে দেখতে পাচ্ছি, সুইডেনকে দেখতে পাচ্ছি। একেবারে এই স্লেভজিক এলাকাটা কিন্তু ডেনমার্কের ভিতরে চলে গেছে। এই যে পোল্যান্ড নামক আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি, এই পোল্যান্ড কিন্তু 1945 সালের আগে এর কার্যত বলা যায় যে একটি ছোট্ট রাষ্ট্র ছিল। 1919 সালে যখন ভার্সাই চুক্তি হয়েছিল 28 তারিখে জুন মাসে, তার নিয়ে কিন্তু পোল্যান্ডকে তৈরি করা হয়েছিল। পাশে চেক প্রজাতন্ত্র, আমরা এখানে অস্ট্রিয়াকে দেখতে পাচ্ছি। এই অস্ট্রিয়া হচ্ছে জার্মানির সমর্থক ছিলেন। হ্যাঁ, এখানে আমরা ইটালিকে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের তদানীন্তন কালের ইউরোপের খণ্ডিত ম্যাপ আর কি। তো এইখান থেকে আমরা আসলে আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রকৃতিটা বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, তো তোমরা একটু খেয়াল করবা, আমি যখন প্রথম ক্লাসটা নিয়েছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে যে ভার্সাই চুক্তির কথা বলেছিলাম। ভার্সাই চুক্তি, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রিটি অফ ভার্সাই। এই চুক্তিটি প্রথম বিশ্বযুদ্ধের কার্যত আনুষ্ঠানিক সমাপ্তির জন্যই আসলে করা হয়েছিল। কিন্তু এটি বাস্তবতা যে প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু ভার্সাই চুক্তি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের কোনো সমাপ্তি ঘটাতে পারেনি। বরং 1939 সালের 1 সেপ্টেম্বর যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটেছিল। আমি সবসময় এটা বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সম্প্রসারিত রূপ। অর্থাৎ এই যে মধ্যখানে প্রায় 20 বছর, হ্যাঁ, 1919 থেকে 1939 পর্যন্ত সময়কালটা, এই সময়কালটাকে আমি বলে থাকি যে যুদ্ধ বিরতির যুগ। হ্যাঁ, কারণ প্রথম বিশ্বযুদ্ধ পরে যে ভার্সাই চুক্তি হয়েছিল, কার্যত এই ভার্সাই চুক্তির বিভিন্ন অসঙ্গতি পূর্ণ শর্তের কারণে, অর্থাৎ ভার্সাই চুক্তিতেই জার্মানিকে অবরুদ্ধ করে দেওয়া, জার্মানিকে দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করা, জার্মানির সার্বভৌমত্ব লুঠে নেওয়া, জার্মানির সম্পদকে হরণ করে নেওয়া, এই যে অসম যে কন্ডিশনগুলো ছিল বা শর্তগুলো ছিল, এগুলো কিন্তু আরেকটি বিশ্বযুদ্ধের বীজ বপন করেছিল। এজন্যই কার্যত আমাদের প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়টি, এই সময়টিকে সাধারণত সশস্ত্র শান্তির যুগ বলা যেতে পারে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পরে কিন্তু জার্মানিরা আরেকটি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকে। তো আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। প্রথমেই আমি তোমাদের বলে নিই যে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনে যেটি মূল ভূমিকা পালন করেছিল, আমি তোমাদের বললাম যে ভার্সাই চুক্তি। কারণ ভার্সাই চুক্তি সম্পাদিত হয়েছিল মেনলি মানে প্রতিশোধ স্পৃহা থেকে। জার্মানিকে পঙ্গু করে দিয়ে, জার্মানিকে সামরিকভাবে একঘরে করে দিয়ে, বা তার সামরিক শক্তিকে একেবারে ধ্বংস করে দিয়ে, হ্যাঁ, তার সম্পদগুলোকে লুণ্ঠন করে নেওয়া হয়েছিল। হ্যাঁ, ইভেন জার্মানির ভিতর দিয়ে ডানজিক বন্দর করিডোর তৈরি করে তাকে ডানজিক বন্দর দেওয়া হয়েছে, তাকে অনেক ক্ষতিপূরণ দিতে মানে বাধ্য করা হয়েছে। হ্যাঁ, এবং জার্মানির যে বিভিন্ন এলাকাগুলো, এই যে যেমন হচ্ছে ইউপেন, মরেসনেট, মালমেট, এটা নেদারল্যান্ডকে দেওয়া হয়েছে। যেমন আলসেস লরেন, এগুলো ফ্রান্স নিয়ে নিয়েছে। এখান থেকে পোজেন বা ওয়েস্ট প্রুসিয়া, এটা পোল্যান্ডকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে স্লেভজিক অঞ্চল ডেনমার্ককে দেওয়া হয়েছে। এভাবে জার্মানির সীমানাও কিন্তু সম্প্রসারিত করে দেওয়া হয়েছিল। তো
তো এই যে বিষয়গুলো, হ্যাঁ, জার্মানির প্রতি এই যে প্রতিশোধ স্পৃহা, এই অর্থাৎ মানবিক হয়ে না হয়ে এই যে চুক্তি করা বা এই যে কন্ডিশনে জার্মানিকে বাধ্য করা, এটি কিন্তু আরেকটি বিশ্বযুদ্ধের বীজ বপন করে দিয়েছিল। হ্যাঁ, এবং তারই ফলশ্রুতিতে দেখা গিয়েছে যে জার্মানি কার্যত সেই 1919 সালের পর থেকে আরেকটি বিশ্বযুদ্ধ করার জন্য বা আরেকটি যুদ্ধে সম্পৃক্ত হয়ে নিজের দেশকে বা নিজের জাতিকে মুক্ত করার জন্য তারা উদ্গ্রীব হয়েছিল, এবং তারই ফলশ্রুতি ছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমি তোমাদেরকে বলে নিই, খুব একটি চমৎকার তথ্য দিই যে এই ভার্সাই চুক্তির প্রতিক্রিয়ায় যে ঘটনাটি ঘটেছিল, জার্মানি কিন্তু কার্যত অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। হ্যাঁ, জার্মানিতে তার কলকারখানাগুলো বন্ধ হয়ে যায়, সেখানে বেকারত্ব বেড়ে যায়, মুদ্রাস্ফীতি বেড়ে যায়, এবং আরেকটি বিষয় হচ্ছে যে 1929 সালে যখন বিশ্ব মহামন্দা দেখা দিয়েছিল, তখন জার্মানিতে কিন্তু কার্যত দুর্ভিক্ষ হানা দিয়েছিল। হ্যাঁ, তো এরকম অবস্থায় এই যে হতাশাগ্রস্ত জাতি, তারা কিন্তু মুক্তির পথ খুঁজছিল। হ্যাঁ, এই যে চুক্তিগুলোর মাধ্যমে, অর্থাৎ যে শর্তগুলোর মাধ্যমে জার্মানিকে অবরুদ্ধ করে ফেলা হয়েছে, তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে, সেই শর্তগুলো থেকে বেরিয়ে যাওয়ার জন্য জার্মানিরা কিন্তু একজন নেতার জন্য অপেক্ষা করছিল। অর্থাৎ তারা সবসময় কিন্তু ওয়ে সার্চ করছিল। এমন অবস্থায় তাদের সঙ্গে ত্রাতা হিসেবে অভিভূত হয়েছিলেন, আমি তোমাদেরকে এর আগে ক্লাসে বলেছি যে জার্মানির যে নাৎজি পার্টি, এই যে হিটলারের দল ছিলেন এবং হিটলার। হ্যাঁ, তো এই হিটলারের নাম তোমরা সবাই শুনেছো। তিনি বর্তমান সময়ে আমাদের এই পৃথিবীতে একজন লোকভর্ষক, একজন ভয়ঙ্কর মানুষ হিসেবে তোমাদের কাছে পরিচিত। সেই হিটলার কিন্তু উত্থান ঘটেছিল এই বলা যায় যে এই হতাশাগ্রস্ত যে যারা অন্ধকার দেখছিল চোখে, যাদের সামনে কোনো আশা ছিল না এই মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্য। হ্যাঁ, হিটলার তিনি অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, খুব প্রান্তিক একটা পরিবারে, কিন্তু মানে আদম্য সাহসী ছিলেন, বাগ্মী ছিলেন, এবং তার যে কার্যক্রমগুলো মানে খুব ক্ষিপ্র গতিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন। হ্যাঁ, তিনি তার সবচেয়ে বড় বিষয় ছিল যে তিনি ভার্সাই চুক্তির প্রচন্ড পরিমাণে বিরোধী ছিলেন। তিনি এই চুক্তিটিকে মেনে নিতে প্রস্তুত ছিলেন না। তিনি কার্যত বলা যায় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এবং যুদ্ধ শেষ করার পর যখন দেখলেন যে জার্মানির মানুষরা ক্ষুধার্ত, তাদের ঘরে খাবার নেই, তারা একেবারে রাজপথে স্লোগান করছে, তাদের এই ক্ষোভকে কাজে লাগে কিন্তু তিনি তাদের ক্ষোভকে কিন্তু তিনি তার উপরে উঠে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছিলেন। তিনি তার অসাধারণ বাগ্মিতা দিয়ে জার্মানিকে এই ভার্সাই চুক্তির যে শর্ত বেড়াজাল, এই বেড়াজাল থেকে মুক্ত করার তিনি প্রতিশ্রুতি প্রদান করেছিলেন। মনে রাখবা, তিনি কিন্তু খুব রূঢ় প্রকৃতির মানুষ ছিলেন। হ্যাঁ, তিনি জেলখানায় ছিলেন কিছুদিন, এবং জেলখানাতে বসে তিনি তার যে বিখ্যাত গ্রন্থ তোমরা নিশ্চয় জানবা যে দ্য মাইন ক্যাম্প, হ্যাঁ, আমার আত্মজীবনী তিনি রচনা করেছিলেন, এবং এই গ্রন্থটিকে বলা হয়ে থাকে জার্মান জাতির মানে মুক্তির, অনেকটা বলা যেত তাদের মুক্তির যে রূপরেখা বা এক অসাধারণ অর্থনৈতিক পরিকল্পনা কিন্তু তার এই গ্রন্থটির ভিতরে তিনি প্রণয়ন করেছিলেন। তো এই হিটলার তিনি জার্মানিদেরকে বোঝালেন যে তোমরা যদি আমাকে সাপোর্ট দাও, অর্থাৎ ইফ ইউ সাপোর্ট মি, আই উইল মেক ইউ ফ্রি ফ্রম দিস কন্ডিশন। এই যে কন্ডিশনগুলো, আমি এই কন্ডিশনগুলো থেকে তোমাদেরকে মুক্ত করে দেবো। হ্যাঁ, 1933 সালে তিনি জার্মানির নেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এক পর্যায়ে তিনি সমস্ত ক্ষমতা গ্রহণ করে, যেটাকে বলা হয় জার্মানির চ্যান্সেলর, হ্যাঁ, বা ফুয়েরার বলা হতো, তিনি ফুয়েরার হিসেবে আত্মপ্রকাশ করেন, এবং ক্ষমতা গ্রহণ করার পরেই তিনি তার যে কথা বলে তিনি ক্ষমতায় আসছিলেন, সে অর্থাৎ এই যে চুক্তির বেড়াজাল, ভার্সাই সন্ধির যে অসম চুক্তি, এই অসম চুক্তিগুলো ভাঙতে তিনি শুরু করেছিলেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো তোমরা সবসময় মনে রাখবা। এখানে একটা বিষয় আমি তোমাদের বলে রাখি, জার্মানির যে মানে হিটলারের যে পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতির যে প্রথমে তার যে জঙ্গিবাদী নীতি, অর্থাৎ এই পর্যায়ে আমরা দেখেছি যে তিনি একটির পর একটি শর্তগুলো ভেঙে ফেলতে রাজি হয়েছিলেন। তিনি জার্মানিকে তার যে থিওরিটা, হ্যাঁ, অর্থাৎ তিনি যে পদ্ধতিটা প্রয়োগ করতেন, সেটা হচ্ছে কি যে অন্যকে যারা হচ্ছে প্রতিক্রিয়াশীল, অর্থাৎ তার রাষ্ট্রের প্রতি, তাদেরকে হত্যা করো, তাদেরকে নির্যাতন করো। হ্যাঁ, এবং যদি মানে আইনের কোনো আইন বা কারণ এর কোনো তোয়াক্কা না করে তিনি তাদের রাষ্ট্রকে দখল করার বিষয়ে বা দখল করতে চাইতেন। এটি ছিল তার নীতি। এখানে আরেকটি বিষয় আমি তোমাদেরকে বলে নিই যে তিনি বৈদেশিক নীতির ক্ষেত্রে তার মূল লক্ষ্য ছিল জার্মানিকে সামরিক দিক থেকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করা, অর্থাৎ মানে হিটলার এম ইজ টু মেক জার্মানি ওয়ান অফ দ্য পাওয়ারফুল স্টেট ইন ইউরোপ। হ্যাঁ, অর্থাৎ একটি সামরিক দিক থেকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে জার্মানিকে আত্মপ্রকাশ করানো। শুধু তাই নয়, হি ওয়ান্টেড টু, দ্যাট মিন্স হিটলার ওয়ান্টেড টু গেট ব্যাক জার্মানি। হ্যাঁ, তাদের যে ইম্পেরিয়ালিজম, অর্থাৎ জার্মান যে ইম্পেরিয়ালিজম, সেখানে তিনি কিন্তু জার্মানিকে ফিরে নিতে পদ্ধতি বা তিনি সবসময় প্রত্যাশা করতেন। আর এই নিরিখেই তিনি
অস্ত্রের মানে কারখানাগুলোকে তিনি উন্মুক্ত করে দিলেন, প্রচুর পরিমাণে লৌহ আমদানি করলেন। তিনি জার্মান যে ইয়াং ছিলেন তাদেরকে তিনি দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে কাজ করতে অর্থাৎ অতিরিক্ত পরিশ্রম করে জার্মানির অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। 1936 সালে জার্মানি তিনি একটি যে চতুর্থ বর্ষ পরিকল্পনা তিনি প্রণয়ন করেছিলেন, সেই পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিকভাবে জার্মানিকে সমৃদ্ধ করার জন্য তিনি অনেকগুলো চমৎকার চমৎকার পরিকল্পনা প্রদান করেছিলেন। তার একটি ছোট্ট উদাহরণ আমি তোমাদেরকে দিই। এই হিটলার তিনি তার দেশের মানুষকে বলেছিলেন যে সম্পদকে, সীমিত সম্পদকে অর্থাৎ যে মিনিমাম রিসোর্সেস ম্যাক্সিমাম ইউসেজ, অর্থাৎ সীমিত সম্পদকে কি করতে হবে, অধিক পরিমাণে কাজে লাগাতে হবে। যেমন একটি ছোট্ট উদাহরণ, তিনি তার দেশের মানুষকে বলতেন আমরা যেমন যে ব্লেড গুলো ব্যবহার করি, সাপোজ আমরা একটা ব্লেডকে একবার সেভ করার পরে এটা ফেলে দিই, কিন্তু হিটার বলছে না এটা ফেলে দেওয়া যাবে, এতে কিন্তু শক্তি ওয়েস্টেজ হয়, শক্তি ক্ষয় হয়। তার চেয়ে বরং ওই ব্লেডটা তিনি রেখে দিতে বলতেন এবং পরের দিন তার সরকারি যে কর্মচারীরা তারা সেই ব্লেড গুলো সংগ্রহ করে সেগুলোকে আবার মেশিনে সার্ভ করে সেগুলো কিন্তু আবার সেগুলো ডিস্ট্রিবিউট করা হতো বা জনগণকে দেওয়া হতো। আমি এটা একটা ছোট্ট তোমাদের উদাহরণ দিলাম। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এই মানে ছোট্ট বিষয়গুলো কিন্তু হিটলারের দৃষ্টি এড়িয়ে যায়নি। অর্থাৎ তিনি সামগ্রিকভাবে অর্থনৈতিকভাবে রাষ্ট্রকে স্বাবলম্বী করার পরে তিনি তার জাতিকে সামরিক দিক থেকে প্রস্তুত করার উদ্যোগ গ্রহণ করেন এবং যখনই তিনি অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী অবস্থানে আসলেন, এরপরে কিন্তু তিনি যে 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 শর্তে তারা জার্মানির সার্বভৌমত্ব হরণ করা হয়েছিল সেই শর্তগুলোকে ভেঙে ফেলার জন্য তিনি অনেকগুলো পদ্ধতি বা একটা স্টেপ গ্রহণ করতে থাকেন। যেমন তার পদ্ধতি হচ্ছে যে তিনি প্রথমেই তার প্রতিপক্ষ রাষ্ট্রগুলোকে বলতেন যে এই জায়গাগুলো তার নিজের এলাকা, যেমন পোল্যান্ড যেমন পোজেন এবং ওয়েস্ট প্রুসিয়া নিয়েছিল, বা ফ্রান্স যেমন এই যে এলাকাগুলো সার অঞ্চল বা এই যে এলাকাগুলো ফ্রান্স যেমন দখল করেছিলেন, তিনি ফ্রান্সকে বললেন যে এই এলাকাগুলো ছেড়ে দিতে হবে। যখনই এই এলাকাগুলো তারা বাধ্য করতেন ছেড়ে দিতে, তারা যখন এই এলাকাগুলো ছেড়ে দিত, তিনি পরবর্তীতে আবার কিন্তু তাদের কাছে নতুন কোনো জায়গায় দাবি করতেন। অর্থাৎ তার নীতি ছিল জোরপূর্বক আক্রমণাত্মক, যে আমার এলাকা, এটা আমার, তোমাকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ তিনি যেটা বলতে চাইতেন, তার কথা যেটা মূল বিষয় ছিল যে দিস ইজ জার্মান, দিস ইজ মাই কান্ট্রি এন্ড আই শ্যাল মেক মাই ওন ডিসিশন। অর্থাৎ তার কথা হচ্ছে যে জার্মানিদের অধিকার আছে তাদের নিজের দেশের যে সিদ্ধান্ত সেইটি গ্রহণ করার। অর্থাৎ পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র ক্ষমতার জোরে বা জোরপূর্বক জার্মানির উপর কোনো অধিকার বা কোনো কর্তৃত্ব চাপিয়ে দেবে, জার্মানরা এটা মেনে নিতে প্রস্তুত নয়। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু তিনি ভার্সাই চুক্তির যে শর্তগুলো ছিল এই শর্তগুলো ভেঙে ফেলে জার্মানিকে মুক্ত করার উদ্যোগটা প্রাথমিকভাবে গ্রহণ করেছিলেন। এখানে একটা উদাহরণ আমি তোমাদেরকে দিতে পারি। যেমন 1932 সালের 2 ফেব্রুয়ারি পৃথিবীতে নিরস্ত্রীকরণ সম্মেলন শুরু হয়েছিলেন। হিটলার কিন্তু ওই সম্মেলনে অংশগ্রহণ করেন। সেখানে প্রত্যেকটি প্রভাবশালী রাষ্ট্র তখনকার তারা অংশগ্রহণ করেন এবং সেখানে নিরস্ত্রীকরণের বিষয়টা ছিল এরকম যে যে অস্ত্রগুলো ছিল সেই অস্ত্রগুলোকে কি করতে হবে, নষ্ট করে ফেলতে হবে। কিন্তু হিটলার ওখানে দাবি তুলেছিলেন যে ল ইজ ইকুয়াল ফর অল, অর্থাৎ আইন কিন্তু সবার জন্য সমান বা নিয়ম সবার জন্য সমান। এখন ওই ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানির উপর কতগুলো শর্ত আরোপ করা আছে। তোমরা নিশ্চয়ই জানো যে সেখানে বলা ছিল যে জার্মানি 1 লক্ষের বেশি সৈন্য রাখতে পারবে না, তারা কোনো নতুন করে জাহাজ তৈরি করতে পারবে না, তাদের বাধ্যতামূলক ট্রেনিং দিতে পারবে না। হিটলার কিন্তু এই জায়গাতে তীব্রভাবে প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছিলেন যে পৃথিবীর অন্য রাষ্ট্রগুলো, যেমন যদি ফ্রান্স পারে বা ইংল্যান্ড পারে বা অন্য কেউ পারে, তাহলে জার্মানিরও কিন্তু এই সৈন্যবাহিনী তৈরি করার অধিকার আছে, তাদেরও কিন্তু যুদ্ধজাহাজ তৈরি করার অধিকার আছে। এবং তিনি জাতীয় কণ্ঠে বলেছিলেন যে যদি কমাতে হয়, হ্রাস করতে হয়, তাহলে সবাইকে করতে হবে, শুধুমাত্র জার্মান একাই এটা এভাবে এই অস্ত্র হ্রাস করবে না। এবং জার্মান এই সিদ্ধান্তে প্রচন্ডভাবে ক্ষিপ্ত হয়ে উঠে তখনকার শক্তিশালী ফ্রান্স এবং ইংল্যান্ড। তো এর প্রতিবাদে হিটলার পরের বছর 1933 সালের 14 অক্টোবর তিনি এই নিরস্ত্রীকরণ সম্মেলন ত্যাগ করেন এবং জাতিপুঞ্জ থেকে তার যে রাষ্ট্রের যে সদস্যপদ সেটিকে তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন। তো এইভাবে কিন্তু হিটলার কার্যত বলা যেতে পারে যে আস্তে আস্তে আক্রমণাত্মক নীতির দিকে এগিয়ে যেতে থাকেন। তার এই যে মানে পদক্ষেপগুলো, তার আরেকটি চমৎকার ছিল যে তিনি একটা পরিকল্পনা, মানে কিভাবে পুরো ইউরোপকে নিজের কন্ট্রোলে নিবেন। শুধুমাত্র যে জার্মানকে তিনি মুক্ত করবেন তা কিন্তু না,
তিনি একটা জিনিস বিশ্বাস করতেন যে জার্মানিতে যে অ্যারিস্টোক্রেসি অর্থাৎ জার্মানিতে যে আভিজাত্য, হ্যাঁ, বা জার্মানিতে যে শ্রেষ্ঠত্ব, এটাকে তিনি কিন্তু দারুণভাবে বিশ্বাস করতেন। হ্যাঁ, এই জন্য তিনি সবসময় যেটা মনে করতেন যে মানে গড হ্যাড মেড জার্মান টু রুল আদার্স, অর্থাৎ তার ইয়েটা ছিল যে পৃথিবীতে জার্মানিকে তৈরি করা হয়েছে অন্যকে শাসন করার জন্য। এই যে পাওয়ার অফ অ্যারিস্টোক্রেসি বা ক্ষমতার যে আভিজাত্যবোধ, এটিকে কিন্তু হিটলার দারুণভাবে লালন করতেন। হ্যাঁ, এই কারণে তিনি অসাধারণ কিছু পরিকল্পনা তৈরি করতেন। হ্যাঁ, তার যে তিনি যে পরিকল্পনা করে এগুচ্ছেন, পরবর্তীতে তিনি যে পুরো ইউরোপকে পদোন্নত করে শাসন করবেন, এই যে তার পরিকল্পনা, এই পরিকল্পনার জন্য যে রাষ্ট্রগুলো তার প্রতিপক্ষ হতে পারে সেগুলোকে কিন্তু তিনি মানে তার যে চমৎকার যে কূটনৈতিক পলিসি, এই কূটনৈতিক পলিসি দ্বারা কিন্তু তাদের যে ঐক্য সে ঐক্যগুলোকে তিনি ভেঙে ফেলেছিলেন। হ্যাঁ, যেমন তিনি 1938 সালে তার সবচেয়ে যেটা বড় প্রতিপক্ষ রাশিয়া, তার সাথে তিনি যে মিউনিক চুক্তি করে ফেলেন। 1939 সালে তিনি রুশ জার্মান যে চুক্তি সেটি করে ফেলেছিলেন, ফলে রাশিয়াকে তিনি আলাদা করে নেন। হ্যাঁ, আবার শুধু এখানে থাকেন না, তিনি ব্রিটেনের সাথে 1935 সালে একটি নৌ চুক্তি স্বাক্ষর করে তিনি নৌবাহিনীর যে জাহাজ, সেই জাহাজগুলো কিন্তু তৈরি করার তিনি ক্ষমতা অর্জন করেছিলেন। এরপর তার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার পার্শ্ববর্তী রাষ্ট্র যে পোল্যান্ড, এবং পোল্যান্ডের মিত্র, পোল্যান্ড ছিল ফ্রান্সের মিত্র, ফ্রান্স এবং ইংল্যান্ডের মিত্র। ফ্রান্স এবং ইংল্যান্ড থেকে পোল্যান্ডকে আলাদা করে দেওয়ার জন্য তিনি 1934 সালে কিন্তু পোল জার্মান চুক্তি সম্পাদন, অনাকরণ চুক্তি সম্পাদন করেছিলেন। অর্থাৎ এই যে চুক্তিগুলো তিনি সম্পাদন করেছিলেন, এর মূল লক্ষ্য ছিল যে ইউরোপীয় যে শক্তিগুলো যেগুলো তার প্রতিদ্বন্দ্বী হতে পারত, সেই শক্তিগুলোকে তিনি কি করেছিলেন, একে অপরের সাথে বিচ্ছিন্ন করে তাদেরকে তিনি দুর্বল করে ফেলেছিলেন। তো এভাবে যখন তার একটি আক্রমণের বা একটি অসাধারণ সুযোগ তিনি তৈরি করেছিলেন, এরপরেই তিনি দাবি করে বসলেন যে জায়গাগুলো জার্মানিদের কাছ থেকে 1939 পর নিয়ে নেওয়া হয়েছে, সেই জায়গাগুলোকে তিনি পুনরায় দখল করতে তিনি শুরু করলেন। তিনি ফ্রান্সকে বাধ্য করেছিলেন আলসেস-লরেন ছেড়ে দিতে, তিনি নেদারল্যান্ডকে বাধ্য করেছিলেন ইউক্রেনের মেরোজকে ছেড়ে দিতে, তিনি ডেনমার্ককে বাধ্য করেছিলেন তার যে স্লেজিক সেই জায়গাটা ছেড়ে দিতে, তিনি পোল্যান্ডকে বাধ্য করেছিলেন তার পোজেন ছেড়ে দিতে। শুধু তাই নয়, তিনি অস্ট্রেলিয়ার যে অংশগুলোতে জার্মানরা বাস করত সেই অংশগুলোকে তিনি প্রথমে সেখানে বিদ্রোহ ঘটিয়েছিলেন এবং পরে তিনি সেই জায়গাগুলোকে দখল করেছিলেন। তিনি চেক প্রজাতন্ত্রকে বলা যায় কার্যত পুরোপুরি দখল করে ফেলেছিলেন। অর্থাৎ এইভাবে তিনি তার যে পূর্বতন জার্মান, হ্যাঁ, সেই জার্মানকে তিনি ফিরিয়ে নিয়ে আসার একটি পরিকল্পনা তিনি গ্রহণ করতে বা তিনি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন। হ্যাঁ, এবং শুধু এখানে তিনি থেমে থাকেননি, তিনি ইংল্যান্ডকে বাধ্য করেছিলেন তোষণ নীতি অবলম্বন করতে। যেমন তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল চেম্বারলেন, তিনি কার্যত তার যে নির্লিপ্ত সুযোগে কিন্তু জার্মানি তার ক্ষমতা সম্প্রসারণ করার সুযোগ পায়। কারণ চেম্বারলেনের ভয় ছিল যে রাশিয়ার যে সাম্যবাদের যে আদর্শ, সেই আদর্শ যাতে কোনোভাবেই জার্মানির হয়ে পশ্চিমে সম্প্রসারণ হতে না পারেন। এই জন্য চেম্বারলেনের নির্লিপ্ত ছিল যখন হিটলার তার শক্তিকে বৃদ্ধি করে। হ্যাঁ, এই সুযোগেই জার্মানি তার যে জাতীয়তাবাদী যে চিন্তা চেতনা ছিল সেগুলোকে বাস্তবায়ন করার সুযোগ পান। তেমনই ভাবে ইটালি এবং জাপান তারাও কিন্তু ওই চেম্বারলেনের নির্লিপ্ত সুযোগ নিয়ে তারাও কিন্তু শক্তিশালী রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে এবং এই রাষ্ট্রগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির মিত্র হিসাবে কাজ করে। হ্যাঁ, এর বাইরে আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি হচ্ছে আদর্শিক বিষয়। সবসময় মনে রাখবা যে পশ্চিমা রাষ্ট্রগুলো ছিল পুঁজিবাদী যে ব্যক্তি পুঁজিবাদী যে আদর্শ, অর্থাৎ বর্জুয়া পুঁজিবাদী আদর্শের অনুসারী। অন্যদিকে রাশিয়া ছিল সাম্যবাদী বা সমাজতান্ত্রিক দেশ। আর হিটলার বা জার্মানি তারা কিন্তু একনায়কতান্ত্রিক ছিলেন এবং তারা পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক দুটোরই বিরোধী। এই আদর্শিক বিরোধে কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনে একটি চমৎকার ভূমিকা পালন করেছে। এখন এই সামগ্রিক যে আলোচনা আমরা করলাম, এখানে একটা বিষয় সবসময় প্রতিফলিত হয় বা একটা বিষয় তোমরা একমত হবে যে হিটলার তার রাষ্ট্রকে টু মেক হিজ কান্ট্রি ফ্রি, আমি সবসময় যে কথাটা বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনে যেটি মূল কারণ সেটি হচ্ছে যে হিটলার তার জাতিকে এই দাসত্বের বন্ধন থেকে মুক্ত করতে চেয়েছিলেন। যেমন হিটলার পোল্যান্ডকে বললেন যে তুমি ডানদিক বন্ধনটা ছেড়ে দাও, কারণ দ্যাট ইজ মাই প্রপার্টি। হ্যাঁ, এটা তুমি ছেড়ে দাও, কারণ আমার রাষ্ট্রের ভিতরে তোমার যে করিডোর এটি থাকতে পারে না। এখন তোমরাই বলো, একটি রাষ্ট্রের ভিতরে যদি আরেকটি রাষ্ট্রের করিডোর থাকে তাহলে সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকে কিনা? আর একজন জাতীয়তাবাদী নেতা তিনি কি কখনো চাইবেন যে তার রাষ্ট্রের ভিতর দিয়ে আরেকটি রাষ্ট্রের করিডোর থাক? তো খুব স্বাভাবিকভাবেই কিন্তু হিটলার এই পোল্যান্ডের প্রতি
অনেক বেশি ভাবে ক্ষিপ্ত ছিল, কারণ পোল্যান্ডকে সৃষ্টি করা হয়েছিল কিন্তু জার্মানির গুরুত্বপূর্ণ অংশগুলোকে দিয়ে। হ্যাঁ, এজন্যই হিটলার প্রথমে 1939 সালের 1 সেপ্টেম্বর তিনি পোল্যান্ডকে আক্রমণ করে পুরো পোল্যান্ডকে কয়েক ঘন্টার ভিতরে দখল করে ফেলেন। আর যখনই পোল্যান্ডকে তিনি দখল করে ফেললেন, তখনই এই পোল্যান্ডের স্বাধীনতার রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল ফ্রান্স এবং ইংল্যান্ড। এই পোল্যান্ডের স্বাধীনতা রক্ষা করার জন্য এরপর ফ্রান্স এবং ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে বলা যেতে পারে যে কার্যত এই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটেছিল। একদিকে ফ্রান্স এবং ইংল্যান্ড, অন্যদিকে তিনি চেক পর্যন্ত দখল করেছেন, অস্ট্রিয়ার কিছু অংশ তিনি দখল করেছেন। এইভাবে তিনি একটির পর একটি কিন্তু যুদ্ধ সফলতা পেতে থাকেন। পরবর্তীতে তিনি একটা পর্যায়ে যখন তার অতিরিক্ত তিনি একসময় পুরো ফ্রান্সকে কিন্তু পুরো ফ্রান্সকে তার দখলে চলে আসে। হ্যাঁ, এমন অবস্থায় তিনি পুরো ইউরোপকে দখল করা তার যে পরিকল্পনা, তার অংশ হিসেবে তিনি একসময় এই ইউএসএসআর বা রাশিয়া, যার সাথে তার অনাক্রমণ চুক্তি ছিল 1969 সালে, সেটিকে তিনি বেলুন ভেঙে ফেলেন এবং রাশিয়াকে তিনি আক্রমণ করে ফেলেন। এইভাবে কিন্তু হিটলার কার্যত বলা যায় যে একজন যুদ্ধদেহী নেতা হিসাবে আত্মপ্রকাশ করে। এখানে একটা কথা বলি যে হিটলার কিন্তু এই যুদ্ধে জয়লাভ করতে পারেনি। কেন পারেনি? পরে আমেরিকা কিন্তু এই রাষ্ট্রগুলোকে, বিশেষ করে মিত্র শক্তির রাষ্ট্রগুলো ফ্রান্স, ইংল্যান্ড বা রাশিয়াকে অস্ত্র এবং অর্থ সহায়তা করত। এই কারণে একটা সময় বিশেষ করে 7 ডিসেম্বর 1941 সালে তিনি পার্ল হারবার আক্রমণ করেন। আর এর মাধ্যমে কিন্তু আমেরিকাও আজকে যে মার্কিন যুক্তরাষ্ট্র, তারাও কিন্তু এই মিত্র শক্তির পক্ষে যুদ্ধে যোগদান করে। অর্থাৎ হিটলারকে কিন্তু একসাথে অনেকগুলো রাষ্ট্রের সাথে যোগদান করতে হয়েছিল, যুদ্ধ করতে হয়েছিল। অর্থাৎ তিনি যুদ্ধের অনেকগুলো ফ্রন্ট ওপেন করে ফেলেন। প্রাথমিক পর্যায়ে হিটলার সফলতা পেলেও পরে দেখা যায় যে এই যে 26টি দেশ যারা হিটলারের সাথে সরাসরি তার বিপক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, তাদের সম্মিলিত বাহিনীর কাছে হিটলাররা পেরে উঠতে পারেননি। ইতিমধ্যে এই যে যুদ্ধটিতে সবচেয়ে বেশি মারণাস্ত্র, যেগুলো আধুনিক অস্ত্রের ব্যবহার হয়েছিল, এবং তোমরা নিশ্চয় জানো যে 1945 সালের 6 এবং 9 আগস্ট দুটো বোমা, যেটাকে বলা হয় লিটল ম্যান এবং ফ্যাট ম্যান এবং লিটল বয়, এই দুটো বোমা যে প্রয়োগ ঘটানো হয়েছিল, তার মাধ্যমে দেখা যায় জার্মানি কার্যত দুর্বল হয়ে পড়ে। জার্মানির মিত্র জাপান, তারাও তার আগেই আত্মসমর্পণ করেছে। হ্যাঁ, ইটালিও আত্মসমর্পণ করেছে, এবং এক পর্যায়ে কোনো উপায়ন্ত না দেখে জার্মান এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এটি খুবই ইম্পর্টেন্ট একটি ঘটনা। এখানে প্রচুর পরিমাণে সম্পদ হানি ঘটেছিল। যে কথাটি বলা হয়ে থাকে যে পৃথিবীতে এ যাবৎ যতগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে, তার সমস্ত যুদ্ধের যদি ক্ষতিকে হিসাব করা হয়, বিশেষ করে প্রাণহানির দিক থেকে এবং সম্পদ বিনষ্টের দিক থেকে, তাহলে তার চাইতে একমাত্র এই দ্বিতীয় বিশ্বযুদ্ধেই তার সমস্ত যুদ্ধগুলি যে পরিমাণ ক্ষতি হয়েছে, তার চাইতে বেশি ক্ষতি হয়েছে কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধেই। হ্যাঁ, তো এটি আমাদের পৃথিবীর মানচিত্রকে বদলে দেয়, পৃথিবীর রাজনীতির গতিধারাকে বদলে দেয়। পরবর্তীতে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে স্নায়ুযুদ্ধের যে সূত্রপাত, একদিকে রাশিয়া, একদিকে আমেরিকা, এই স্নায়ুযুদ্ধের সূত্রপাত ঘটে, বা পৃথিবীতে ভৌগোলিকভাবে অনেক পরিবর্তন আসে। হ্যাঁ, তো এই ঘটনাটি আমাদের সমসাময়িক ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ একটি ঘটনা। তো আমি আশা করবো যে এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই প্রশ্নটি তোমরা পরীক্ষার জন্য এটিকে ভালো মতো পড়বা, এর কারণগুলো জানবা। আর এ সম্পর্কে আসলে আমাদের ভিডিওতে সময় আমরা খুব বেশি নিতে পারি না, কারণ এগুলো নিয়ে বিস্তারিতভাবে অনেক আলোচনা করা যায়, অনেক তথ্য আমাদেরকে আসলে কাটছাট করতে হয়। তারপর আমরা যতটুকু আলোচনা করেছি, এইখান থেকে তোমরা একটা ধারণা পাবা, আর বাকিটা নিজেরা একটু ভালো করে পড়বা। আর এ সম্পর্কিত তোমাদের যদি আরো কিছু জানা থাকে, তাহলে আমার সাথে তোমরা আমাদের যে ইমোতে বা মেসেঞ্জারে বা ওভার ফোন তোমরা আমার সাথে যোগাযোগ করবা। আমি তোমাদেরকে এই বিষয়ে যতগুলো তথ্য আছে, সব তথ্যগুলো আমরা শেয়ার করবো। তো আজকে এই পর্যন্তই। আর আমি আরেকটা বিষয় তোমাদেরকে বলে নিই, যে যেটা তোমাদেরকে আমি সচরাচর বলে থাকি, আজকে আবারও বলি যে এই করোনা কালটা থাকবে না। হ্যাঁ, এটা কিন্তু অচিরেই আমাদের এখান থেকে চলে যাবে, অর্থাৎ বিদায় নেবে। আমরা কিন্তু আবার ক্লাসে ফিরে যাব।